তো হবেই মাটি থেকে, একটা দানবীয় আকৃতি বলতে হবে। এটা যে আসলে কি প্রাণী এটা বুঝতে অসুবিধা হচ্ছিল, তবে অনেকটা ব্যাঙের মতো। এই প্রাণীটা কি করলো, ওখানে দাঁড়িয়ে ব্যাঙ যেভাবে ডাকে মনে হচ্ছে ওইভাবে ঘ্যাঙর ঘ্যাং করে কিছুটা শব্দ করলো। হঠাৎ করে একটা পানির আলোড়ন হওয়ার শব্দ উনি শুনতে পেলেন। ওই যে পাশে একটা পুকুর ছিল, মনে হচ্ছে ওই পুকুরে পানির আলোড়ন হচ্ছে। হলো কি, ওই পুকুরের ভেতর থেকে ওই একই রকমের একটা অবয়ব লাফিয়ে লাফিয়ে বের হয়ে আসলো। এই দুইটা অবয়ব একই রকম মুখোমুখি হলো, ওরকম ঘ্যাঙর ঘ্যাং করছে, মনে হচ্ছে এরা এইভাবে কথা বলছে। তারপর কি হলো, দুইজনের সাথে মনে হলো ঝগড়া শুরু হলো। আস্তে আস্তে মনে হলো এই ঘ্যাঙর ঘ্যাং শব্দটা একটু প্রকট হয়ে গেল। এরপর এই দুইটা মারামারি শুরু করে দিয়েছে। তো মারামারি করতে করতে একটা পর্যায়ে যেটা পুকুর থেকে উঠে আসছে মনে হচ্ছে সেটা হেরে যাচ্ছে, ওই জিনিসটা বা ওই অবয়বটা কি করলো, আবার পুকুরের মধ্যে লাফিয়ে লাফিয়ে চলে গেল। আর প্রথম দিকে যেই অবয়বটা ওই মাঠের ভেতর দিয়ে এসেছিল সে কিন্তু ওইখানেই দাঁড়িয়ে আছে। আর ওই যিনি পাহারা দিচ্ছিলেন উনি কিন্তু চুপটি করে পাটখুরির বেড়ার একটু ফাঁকা দিয়ে সব জিনিস দেখছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই হলো কি, ওই পুকুরের ভেতর থেকে আরো একটা ব্যাঙের মতো অবয়ব, মানে আরো একটা বলতে প্রথমে যেটা গেছিল সেটা তো আছেই, সে সাথে করে আর একটাকে নিয়ে আসছে। এই দুইটা উঠে আসছে। দুইটা উঠে আসার পর এই দুইটা মিলে ওই যে একটা যেটা দাঁড়িয়েছিল এর উপর আক্রমণ করেছে। তো আক্রমণ যখন করছে তখন কি হলো, ওই যে প্রথমে যেটা এসেছিল লাফিয়ে লাফিয়ে মাঠের ভিতর দিয়ে, ওই জিনিসটা পালিয়ে গেল, ওইভাবে লাফিয়ে লাফিয়ে চলে গেল। এরপর কি হলো, ওই দুটা অবয়ব, এই অবয়ব দুটো লাফিয়ে লাফিয়ে আবার পানির ভিতরে চলে গেল। সবকিছু এখানেই শান্ত। এখন ওই ভাই চিন্তা করছেন এখন কি বের হব না হব না, যদি বের হই আবার যদি এগুলো আসে তখন তো আরেকটা বিপদে পড়বো। উনি চুপটি করে বসে আছেন। তো চুপটি করে বসে আছেন, বসে থাকার পর হঠাৎ করে মনে হলো আবার ধপাস ধপাস শব্দ হচ্ছে। মনে হচ্ছে ওই যে যেই দিকটা থেকে ওই ব্যাঙের মতো অবয়বটা আসছিল সেটা আবারও আসছে, তবে এবার মনে হচ্ছে ধপাস ধপাস শব্দ বেশি। তো উনি আবারও পাটখড়ির বেড়ার আর একটা অংশ, মানে বেড়া তো চতুর্দিকে আছে আর কি, আর একটা জায়গা বেড়া আছে যেখানে ওই স্যালো মেশিনের যেই পাইপটা, ওই পাইপটা বের হয়ে থাকে, ওই অংশটুকু কিছুটা কাটা থাকে আর কি। তো বেড়ার যেই পাশে উনি গিয়েছেন ওই পাশ থেকে শব্দটা হচ্ছিল, তো ওই পাশের বেড়াটা একটু ফাঁকা করে দেখার চেষ্টা করছেন। উনি দেখেন ব্যাঙের মতো এরকম দুটো অবয়ব লাফিয়ে লাফিয়ে আসছে, মানে আগে যে অবয়বটা চলে গিয়েছিল সে সাথে করে আর একটাকে নিয়ে আসছে। তো ওরা লাফিয়ে লাফিয়ে ওই বোরিং ঘরের কাছাকাছি এসে দাঁড়ায় যেখানে ওই পুকুরটা আছে। তো দাঁড়ানোর পর মনে হলো 5-10 সেকেন্ড একটু দাঁড়ালো, এরপরে এই দুইটা করলো কি, ওই পানির ভিতরে চলে গেল, ওই যে পুকুরটা ওর ভিতরে চলে গেল। যাওয়ার সাথে সাথে মনে হলো পানির মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, পানির মধ্যে ব্যাপক মারামারি হচ্ছে, পানিতে উথাল পাথাল হচ্ছে, ওইখানে পানিতে শব্দও হচ্ছে। যদি পানির মধ্যে অনেক ভারী ভারী পাথর ফেলে দেওয়া হয় যেরকম ঝপাস ঝপাস শব্দ হয় ওরকম শব্দ হচ্ছে। তো এরকম কিছুক্ষণ হলো, এরপরে কি হলো, যেই দুইটা অবয়ব নেমে গিয়েছিল পানির মধ্যে ওই দুটা অবয়ব তাড়াতাড়ি করে আবার উপরে উঠে আসলো, আর যেই দুটা অবয়ব পানির ভেতরে ছিল এই দুটো উঠে আসলো। আর তৎক্ষণাৎ মনে হলো কোত্থেকে যেন ওদের আকৃতির থেকেও প্রায় 3 গুণ বড় ঠিক সেম টাইপের একটা অবয়ব লাফিয়ে লাফিয়ে কোত্থেকে যেন চলে আসছে। যখনই চলে আসছে তখন ওই যে ওই ভাই উনি খেয়াল করছেন যে ওই অবয়বটা চোখ গরম করে একবার এই দুইটার দিকে তাকায় যেই দুইটা মাঠের ভিতর দিয়ে লাফায় লাফায় আসছিল, আর ওই দুটার দিকে তাকায় যেই দুইটা পানির ভিতর থেকে বের হয়ে আসছিল। তো দেখা গেল যে এই যে এই পাশে দুইটা ওই পাশে দুইটা, এই 4টা অবয়বই মনে হইলো যে এরা একটু মাথাটা নিচু করে চোখ নিচু করে থাকলো কিছুক্ষণ। এরপরে মনে হলো যে ওই বিশাল দেহি অবয়বটা কিছু একটা শব্দ করলো, এরপর ওই দুটা অবয়বও লাফিয়ে লাফিয়ে চলে গেল, আর এরাও পানির ভিতরে চলে গেল। আর ওই অবয়বটা কোত্থেকে যেন আসছিল সেও আবার কোথায় যেন হারিয়ে গেল। বোঝা গেল যে এ হচ্ছে রাজা গোছের কেউ বা সর্দার গোছের কেউ, এ যারা মারামারি করছে এ খবর পেয়েছে, এসে মনে হলো এইগুলোকে শাসালো, আর এই কারণেই এরা আবার চলে গেল। তো উনি তো ওই ঘরের মধ্যে আছে চুপটি করে, ভয়ও পাচ্ছে খুব, আবার কি যে হচ্ছে এরা দেখারও চেষ্টা করছে। এরপর যেটা হলো সেটা হচ্ছে যে
উনি তো ঘরের মধ্যে আছে, বেরোবেন কি বেরোবেন না ভয়ও পাচ্ছেন, চিন্তা করছেন যে আল্লাহ রে, আমি যে এখানে আসি যদি টের পাই তাহলে তো শেষ। এর কিছুক্ষণ পর ঘটলো আর একটা ঘটনা। এই যে পুকুরের মধ্যে যে দুইটা অভাব নামছে, এই দুইটা আবার উঠে আসছে। উঠে এসে কি করছে, এই বোরিং ঘরের চতুর্দিকে লাফিয়ে লাফিয়ে ঘুরতে লাগলো। ঘরের ভিতরে যে আছে সে তো বুঝতে পারছে যে এই দুইটা কোনোভাবে টের পেয়েছে যে উনি এই পুরো সময়টা উনি এই ঘটনাগুলো দেখেছেন। তো চতুর্দিকে ঘুরছে, উনি চিন্তা করছেন আল্লাহ রে এবার শেষ, এবার আমার আর বাঁচার উপায় নেই। কিছুক্ষণ পর মনে হলো অবয়বগুলো দূরে সরে যাচ্ছে। তো উনি আবার আগ্রহ নিয়ে বেড়ার ফাঁকা দিয়ে দেখার চেষ্টা করছেন। উনি দেখলেন যে ওই দুটা অবয়ব আবার লাফিয়ে লাফিয়ে পানির মধ্যে চলে গেল। এরপর একদম সব কিছু ঠান্ডা, আর কোনো সমস্যা নেই। তো উনি কোনো মতে তখন সাহস করে বোরিংঘর থেকে বের হয়ে দ্রুত চলে যান বাড়িতে। উনি তো পরবর্তীতে আর স্যালো মেশিন চালান নাই, চালালে তো আবার বুঝে যাবে যে এখানে সত্যি সত্যি মানুষ আসে। ওরা যে আসলে বুঝেছে কিনা ভিতরে মানুষ আসে এটা তো একটা কথা, মানুষ হয়তো বা আছে, ওরা তো নাও বুঝতে পারে। কিন্তু উনি যদি এখন স্যালো মেশিন স্টার্ট দেন তাহলে তো নিশ্চিত যে ভিতরে মানুষ আগেও ছিল এখনো আছে, তখন তো আরো বিপদ হবে। এই জন্য উনি আর স্যালো মেশিন চালান নাই, ওদেরকেও বুঝতে দেন নাই যে এখানে আসলে ওই সময় মানুষ ছিল বা এখনো আছে। উনি দ্রুত বাড়িতে চলে যান। তবে বাড়িতে যাওয়ার পথে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। পরের দিন সকালবেলা উনি এই ঘটনাটা খুলে বলেন যে আসলে কি হয়েছিল। তো সবাই পরে ওই দিকটাতে আসে, এসে দেখে যে আসলেই ওইখানে পায়ের ছাপ রয়েছে, অনেক বড় বড় পায়ের ছাপ, এবং এদের 3টা আঙ্গুল। বোঝাই যাচ্ছে যে এখানে অনেকগুলো পায়ের ছাপ রয়েছে, বড় বড় পায়ের ছাপ, কিন্তু আঙ্গুল 3টা। এটা কিন্তু ওখানে অনেকেই এই জিনিসটা দেখেছেন, যদিও ওই সময় শুকনো মাটি ছিল, ওখানে তো কাদা ছিল না যে খুব বেশি ছাপ হয়ে থাকবে, তবে যতটুকু ছাপ ছিল ওখানকার লোকজন সেটা দেখেছেন। এই ঘটনা ছড়িয়ে পড়ে চতুর্দিকে যে এরকম একটা ঘটনা ঘটেছিল, আর এটা হয়েছিল মাদারীপুরের কালকিনি উপজেলায়। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ রানা ভাইকে দারুণ একটি ভিন্ন ধর্মী ঘটনা শেয়ার করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি হাসান ভাইকে দারুণ একটি ঘটনা আপনি আপনার দ্য হরর ওয়ার্ল্ডে শেয়ার করার জন্য পাঠিয়েছেন। চলুন আমরা চলে যাব মাসুদ রানা ভাইয়ের পাঠানো দ্বিতীয় ঘটনায়। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে আমি যখন ঘটনাটি রেকর্ড করতে বসেছি, এর কিছুক্ষণ আগেই ঘটে গিয়েছে এক মর্মান্তিক দুর্ঘটনা। উত্তরার মাইলস্টোন কলেজে আছড়ে পড়েছে একটি প্রশিক্ষণ বিমান। বিমানের পাইলট নিহত হয়েছেন, সেই সাথে মর্মান্তিকভাবে নিহত হয়েছেন মাইলস্টোন কলেজের টিচার্স এবং স্টুডেন্টস। কি মর্মান্তিক দৃশ্য! লাশগুলো কি বিভৎসভাবে পুড়ে গিয়েছে। আমাদের সন্তানেরাই এভাবে মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। বডির উপরের অংশ পুড়ে গিয়েছে, ছোটাছুটি করছে সাহায্যের আশায়। সেই ভিডিওগুলো আমরা দেখছি। এটা কি আসলেই দেখার মতো? আমরা কি এই ধরনের দৃশ্য বাংলাদেশে দেখে অভ্যস্ত? না, আমরা অভ্যস্ত নই। আল্লাহ আমাদেরকে যেন এই দৃশ্য আর কখনো না দেখান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ভবিষ্যতে যেন এরকম দুর্ঘটনা না হয়, এই জন্য সরকার যেন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেন, নীতিমালারও কিছু পরিবর্তন নিয়ে আসেন, আমরা সেই কামনা করব। যারা আহত হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই ধরনের বিপদ আপদ থেকেও হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আসলে এই মুহূর্তে ঘটনা রেকর্ড করার মানসিকতা নেই, তবুও যেহেতু এপিসোডটি শুরু করেছি, শেষ তো করতে হবে। এই কারণেই ঘটনা শুরু করছি। এই ঘটনার 2টি অংশ রয়েছে। একটা হচ্ছে মাসুদ রানার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যেভাবে উনি ওই ঘটনাটির শিকার হয়েছিলেন। ঠিক শিকার বলবো না, ঘটনাটি উনি প্রত্যক্ষ করেছিলেন, জেনে শুনেই প্রত্যক্ষ করেছিলেন। আর পরের অংশ যেখানে এক ভয়ঙ্কর ঘটনা উনি তুলে ধরেছেন।
ঘটনাটি 2017 সাল থেকে শুরু হয়েছে। উনি আংশিক সংগ্রহ করেছেন, বিভিন্ন সময় কিছুটা কিছুটা শুনেছেন, সর্বশেষ 2025 সালে এসে ঘটনাটির পূর্ণাঙ্গতা পেয়েছে। তো চলুন ঘটনায় চলে যাই। এই মাসুদ রানা ভাইয়ের বাড়ি তো আমরা শুরুতেই বলেছি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের গাবুর হেলান গ্রামে। তো এই গাবুর হেলান গ্রামের পাশে আর একটা গ্রাম রয়েছে, তার নাম হচ্ছে মানাবাড়ি। এই মানাবাড়িতেই ওনার নানা বাড়ি। তো উনি তখন ক্লাস 7-এ পড়েন, 2017 সাল। ওনার হাতে একটা বাটন ফোন ছিল। তখন কিন্তু ওই সময় যে এই হরর শোগুলো হতো, বিশেষ করে ভূত এফএম, এগুলো উনি শুনতেন। তো মাঝে মাঝে তার কাছে মনে হতো জাদু শিখবেন উনি। কিছু কিছু কবিরাজকে উনি বলেছিলেনও। তো ওনার বয়স তো কম, তারা মজা নিত। এও বলতো ছোট মানুষ, এগুলোর ভার কি নিতে পারবা তো না। তো যাই হোক, ওই মানাবাড়িতে কিছু দোকান রয়েছে। তো ওই দোকানগুলোতে টেলিভিশন ছিল, চা বানাতো, লোকজন বসে বসে টেলিভিশন দেখতো, চা খেত, বেচা কেনা ভালোই হতো। তো ওই রকম একটা দোকানেই বসেছিল আমিন নানা। এই আমিন নানা উনি একজন কবিরাজি করেন। এই আমিন নানা আবার এই মাসুদ রানার নানির চাচাতো ভাই হয়। তার বাড়িও মানাবাড়িতে। তো নানা তো কবিরাজি করেন। তো ওই সময় আবার ইলেকট্রিসিটি চলে যায়, টেলিভিশন বন্ধ হয়ে গেছে, মানুষজনও দোকান থেকে বের হয়ে গেছে। তখন নানাকে বলছেন, যাও নানা, আপনি নাকি জাদু জানেন, কই দেখান তো দেখি। তো এই কথা শুনে ওই নানা বলছেন যে জাদু দেখবেন ভাইজান। তো আদর করে ভাইজান বলতেন আর কি, আর আপনি আপনি করে বলতেন। তো নানা কি করলেন, চুনের পাত্র থেকে আঙ্গুল দিয়ে একটু চুন নিলেন। তারপর ওনার বৃদ্ধা আঙ্গুলি আর শাহাদাত আঙ্গুলি, এই দুই আঙ্গুল দিয়ে চুন এরকম আঙ্গুল দিয়ে নাড়াচ্ছেন, মিক্স করছেন, এরকম করছেন বেশ কিছুক্ষণ। এরপর কি করলেন, এই মাসুদ রানা ভাইয়ের হাতের বৃদ্ধাঙ্গুলে সেই চুনগুলো লাগিয়ে দিলেন। চুনগুলোর রং তো সাদা হয়, কিন্তু উনি বারবার এই চুন নাড়ানোর কারণে এটা রং হারিয়ে যায়। মিষ্টির শিরা যেরকম হয় অনেকটা ওই রকম হয়। তখন এই আমিন নানা বললেন, এটা খান ভাইজান, দেখেন তো কেমন লাগে। তখন এই মাসুদ রানা বলছেন যে নানা, আপনি কি আমাকে পাগল পাইছেন নাকি? এই চুন খাই আর আমার জিহ্বা পুড়ে যাক। তখন নানা বলছেন, আরে না না, এরকমটা হবে না, খান খান, খেলে বুঝবেন এই জিনিসটা কি। উনি তো কোনোভাবেই খাবেন না, তাকে তো চুনের কালারটাই তখন নাই। এটা যদি আবার ভয়ঙ্কর বিষাক্ত কিছু হয়ে যায়, এটা নিয়ে উনি ভয় পাচ্ছিলেন আর কি। তারপরও কি মনে করে যখনই ওই আঙ্গুলটা ওনার জিহ্বার উপর একটু দিয়েছেন, উনি ফিল করলেন, আরে এটা তো অনেক মিষ্টি, সত্যি অনেক মিষ্টি। ওই আঙ্গুলটা বুকে নিয়ে উনি বারবার সেই মিষ্টির স্বাদটা নিচ্ছেন। এরপর নানাও বেরিয়ে গেলেন কোনো এক কাজে। উনি তো আঙ্গুল থেকে স্বাদ নিয়েই যাচ্ছেন। এমনকি বাড়িতে আসার পরও মুখের ভিতরে আঙ্গুল ঢুকায় রাখছেন। একটা পর্যায়ে ভাবলেন, যাক অনেক হয়েছে, এবার হাতটা ধুয়ে ফেলি। হাত ধোয়ার পর আবার আঙ্গুল নিয়ে যখন মুখে দিয়েছেন, তখন দেখা গেল আরে আগে যেরকম মিশে ছিল এখন ওরকমই আছে, অথচ ওখানে চুন টুন নাই, হাত তো ধোয়া হয়ে গেছে। এরপর সাবান দিয়ে হাত ধুইছেন, হাত ধোয়া শেষ করে আঙ্গুল মুখে নিয়ে দেখা গেল আগের মতোই আছে, আঙ্গুল থেকে মিষ্টি বের হচ্ছে। সকাল থেকে বিকেল হয়ে যায়, পার হয়ে গেল একটা দিন, এই মিষ্টি ভাব আর যায় না। একটা পর্যায়ে বিরক্ত হয়ে ওই নানার বাড়িতে গিয়ে বললেন, যাও নানা, এ কি করলা, এটা ঠিক করে দাও। তখন নানা হাসতে হাসতে বলল, যান ভাই যান, গাছের সাথে গিয়ে আঙ্গুলটা একটু ঘষা দেন। তো মাসুদ রানা সেটাই করলেন। এরপর ওই আঙ্গুলটা মুখে নিয়ে দেখলেন, আরে আঙ্গুল স্বাভাবিক হয়ে গেছে, আর এই মিষ্টি ভাবটা নাই। তো নানার এই অদ্ভুত ক্ষমতা দেখে উনি তো অবাক। তো ওই দিন সন্ধ্যাবেলা ওই নানাকে বললেন, নানা আমি তোমার মতো জাদু শিখতে চাই। তো নানা হেসে বললেন, আচ্ছা শেখাবো, তার আগে আমার শিষ্য হতে হবে। মাসুদ রানা তো রাজি হয়ে গেছেন। এরপর নানা যেখানে যেতেন মাসুদ রানাকে নিয়ে যেতেন। তো মাসুদ রানা কি করতো, সাইকেল চালিয়ে নানাকে পেছনে বসিয়ে সেখানে নিয়ে যেত। তো নানার যেই রুগীগুলো থাকতো, বিভিন্ন জায়গায় রুগী থাকতো, সেখানে সাইকেল নিয়ে নানাকে পেছনে বসে নিয়ে যেত এই মাসুদ রানা। তো একবার এক রুগী দেখতে গেছিল বাসরা বাজারের হিন্দু পাড়ায়, মানে ওইখানের একটা এলাকা আর কি। ওই মেয়েটাকে নাকি জিনে ধরেছে। তো নানা সেই বাড়িতে গেছেন, মেয়েটিকে কিছুক্ষণ দেখেন। তখন নানা মেয়েটিকে সাইডে নিয়ে কিছু কথা বলেন। তারপর বাড়ির কর্তার কাছে বেশ মোটা অঙ্কের টাকা নেন, 4-5 হাজার টাকার মতো। তো গ্রামীণ পরিবেশে
কোনো কবিরাজ 100-200 টাকা না নিয়ে 4-5 হাজার টাকা নেওয়া মানে কিন্তু অনেক টাকা। তো নানা এই টাকাটা নেন। মাসুদ রানা দেখলেন যে আরে কবিরাজি করে এত টাকা পাওয়া যায়, মাসুদ রানা তো অবাক। তো নানা আর মাসুদ রানা যখন বাড়িতে ফেরত আসতে শুরু করলেন, তখন নানা নিজে থেকে বলতেছেন, ভাইজান জানেন ওই মেয়েটাকে কিন্তু জিনে আসর করে নাই। মূলত ওই মেয়েটা একটা ছেলেকে পছন্দ করে, পরিবার থেকে মেয়ের বিয়ে দিয়ে দেবে অন্য ছেলের সাথে, এই জন্যই ওই মেয়েটা জিনে ধরার নাটক করছে, যাতে করে যেই ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা হচ্ছে সেই পরিবার জানে যে মেয়েটাকে জিনে ধরছে, বিয়েটা ভেঙে যায়। তখন নানা ওই মেয়েটাকে সাইডে নিয়ে ওই কিছু কিছু কথা বলছিলেন। নানা বলছিলেন যে আমি জানি তোমার ভিতরে কিন্তু জিন টিন নাই, তুমি একটা ছেলেকে পছন্দ করো। তো নানা নাকি ওই ছেলেটার নামও বলে দিছিলেন। তো মেয়েটা তো অবাক, মেয়েটা বলছে আপনি কি করে জানলেন এই ছেলের নাম? নানা বলল যে শোনো মা, আমি তোমার যে কথা বলি মনোযোগ দিয়ে শোনো, ওই ছেলেটা ভালো না, তুমি ছাড়াও আরও বেশ কয়েকটা মেয়ের জীবন নষ্ট করছে এই ছেলে। এই ছেলেটা ভালো না, তোমার জন্য এটা ভালো হবে না। তোমার পরিবার যেই ছেলের সাথে বিয়ে ঠিক করেছে তুমি এটাতে রাজি হয়ে যাও, এটাতেই তোমার জন্য ভালো হবে। এটা ওই মেয়েটাকে বললেন। আর তখন মাসুদ রানা বললেন যে তাহলে আরও কিছু তদবির দিলেন, বললেন যে ওই এমনি দিছি আর কি, ওগুলো তো